নমস্কার। পশ্চিমবঙ্গ সমগ্র শিক্ষা মিশন, বিদ্যালয় শিক্ষা বিভাগ, পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে বাংলার শিক্ষা ক্লাসরুমে সবাইকে স্বাগত। আমি শচীন্দ্রনাথ মণ্ডল, সহ শিক্ষক, রামকৃষ্ণ মিশন বিদ্যালয়, নরেন্দ্রপুর। আজকে আমি দশম শ্রেণীর ইতিহাসের প্রথম অধ্যায় ইতিহাসের ধারণা এ বিষয়ে প্রথম পর্বটি এখন আলোচনা করব। দশম শ্রেণীর ইতিহাস, চ্যাপ্টার 1, ইতিহাসের ধারণা, প্রথম পর্ব এখন আমরা আলোচনা করব। প্রিয় ছাত্রছাত্রীদের জানাই, সবাই এসো, আমরা এ বিষয়ে একটা স্পষ্ট ধারণা করার চেষ্টা করি। প্রথমে তোমাদেরকে আমি বলতে চাই যে ইতিহাস, এই যে শব্দটা, এটা কিভাবে এলো এ বিষয়ে প্রথমে তোমাদের জানিয়ে রাখি। ল্যাটিন শব্দ হিস্টর থেকে গ্রিক শব্দ হিস্টোরিয়া এবং তার থেকে ইংলিশ শব্দ হিস্ট্রি কথাটা এসেছে। এই হিস্ট্রি কথাটির অর্থ হচ্ছে অনুসন্ধান, অতীত অনুসন্ধান। অতীত অনুসন্ধানকে এখন আরও সায়েন্টিফিক ওয়েতে দেখাতে গিয়ে ঐতিহাসিক গবেষকরা বলছেন সব অতীত অনুসন্ধান কিন্তু ইতিহাস নয়। তাহলে কি ইতিহাস? অতীতের কোন বিষয়টা ইতিহাস হবে? না, অতীতের বিজ্ঞানসম্মত আলোচনা, সায়েন্টিফিক স্টাডি অফ আওয়ার কমপ্লিট পাস্ট ইজ দ্য রিয়েল ডেফিনিশন অফ হিস্ট্রি। সুতরাং ইতিহাস হচ্ছে অতীতের বিজ্ঞানসম্মত আলোচনা। তাই অনেকে বলে থাকেন, যেমন ঐতিহাসিক জে.বি. বিউরি, তিনি বলছেন ইতিহাস হচ্ছে কম বেশি বিজ্ঞান। আবার বিখ্যাত ঐতিহাসিক E.H. কার, তার হোয়াট ইজ হিস্ট্রি নামে একটা বিখ্যাত বই আছে, সেই গ্রন্থে তিনি বলছেন ইতিহাস হচ্ছে অসংখ্য ভাঙা টুকরো নিয়ে গড়া এক বিরাট ধাঁধা, যার অনেক টুকরো অতীতের গর্ভে হারিয়ে গেছে। সুতরাং ইতিহাস একটা মজার জিনিস। ইতিহাসের মূল নায়ক মানুষ। মানুষ সেই ইতিহাসকে খুঁজে বের করার চেষ্টা করছে এবং তার থেকে শিক্ষা নিয়ে বর্তমান ও আগামীকে আরও সুন্দর করে গড়ে তোলার চেষ্টা করছে। এসো আমরা এবারে বুঝে নিই আমাদের ভূমিকা। এই যে প্রথম অধ্যায়ের ভূমিকা, মানে ইতিহাসের ধারণা। আমি ইতিহাস সম্পর্কে, ইতিহাসের সংজ্ঞা সম্পর্কে দু একটা কথা বললাম। এবারে ইতিহাসের ভূমিকা, এই বিষয়টা আমরা একটু অন্যভাবে দেখব। এখন ইতিহাস চর্চার গতি প্রকৃতি বদলে গেছে, কিন্তু এই পরিবর্তনশীল মহাবিশ্বে পরিবর্তনটাই হচ্ছে নিয়ম। এই নিয়মের কোনো ব্যতিক্রম নেই। আর সেই পরিবর্তনের ভেতর দিয়ে আমাদের তো চলতে হয়। আর চলতে গিয়ে ইতিহাসের সঙ্গে অন্যান্য বিষয়ের ধারণাও আজ বদলে যাচ্ছে, ইতিহাসের ধারণাও বদলে যাচ্ছে। তাই এখন ইতিহাস আমরা নতুনভাবে গড়ছি, তৈরি করছি এবং তৈরি করতে গিয়ে অতীতের বহু অনালোকিত, অনালোচিত বিষয়, অবহেলিত বিষয়ে, যে বিষয়গুলো ইতিহাসে গুরুত্ব পেত বা পাবার কথা ছিল কিন্তু যে কোনো কারণেই হোক তা আলোচনার আলোয় আসেনি। তাই আজকের দিনের ইতিহাস চর্চায় এই বিষয়টি বিশেষভাবে ভাবা হয়েছে। সমাজে অনেক মানুষের অস্তিত্ব রয়েছে, অথচ ইতিহাসে তাদের স্বীকৃতি নেই, ইতিহাসের পাতায় তাদের কৃতিত্বের কথা লেখা নেই। এই বিষয়গুলোকে মাথায় রেখে আজকের দিনের ইতিহাসের আলোচনায় এসেছে বহুমাত্রিকতা, এবং সেই বিষয়টা নিয়ে কিন্তু আজকের আমাদের প্রথম অধ্যায়ের আলোচনা, ইতিহাসের ধারণা। এবার আমরা আসছি পরের বিষয়। দেখো, ইতিহাস চর্চার বৈচিত্র্য। তো আমরা একটু আগেই বলছিলাম যে এখনকার যে ইতিহাস চর্চায়, তাতে এসেছে একটা বিরাট পরিবর্তন।
অনেক অনালোচিত অনালোকিত বিষয়ে স্থান পেয়েছে আমরা বলছিলাম। তাহলে সেই প্রেক্ষাপট থেকে বলতে পারি যে এখনকার ইতিহাস চর্চাটা হচ্ছে একটা সামগ্রিক ইতিহাস চর্চা, অর্থাৎ কোনো কিছু বাদ যাবে না। এই সমাজে যা কিছু ঘটছে, যা কিছু হচ্ছে, বা সমাজে যাদের অবদান রয়েছে তাদের কাউকে বাদ দিয়ে নয়। এখন ইতিহাস মানে আর রাজা বাদশাদের ইতিহাস নয়, প্রভাবশালী মানুষের ইতিহাস নয়, ইতিহাস মানে সবার ইতিহাস, সমস্ত কিছুরই ইতিহাস। আর তাই এই ইতিহাস চর্চাকে এখন বলা হয় স্টাডি অফ টোটাল হিস্ট্রি, অর্থাৎ সামগ্রিক ইতিহাস চর্চা। আর টোটাল বলার কারণ কি না, এই ইতিহাস চর্চায় স্থান পেয়েছে একদিকে যেমন প্রশাসনিক রীতিনীতি, সামরিক ব্যবস্থা, পোশাক পরিচ্ছদ, খাদ্যাভ্যাস, খেলাধুলো, শিল্প স্থাপত্য, বিজ্ঞান, বিনোদন, নারী ইতিহাস, পরিবেশের ইতিহাস, বিজ্ঞানের ইতিহাস, শহরের ইতিহাস, স্থানীয় ইতিহাস, স্থাপত্য ভাস্কর্যের ইতিহাস, সবই এখন স্থান পেয়েছে ইতিহাসে। তাই এখনকার ইতিহাস চর্চায় এসেছে একটা বহুমাত্রিকতা। এই বহুমাত্রিকতা আধুনিক ইতিহাস চর্চার অন্যতম প্রধান বৈশিষ্ট্য। তাহলে যদি প্রশ্ন করা হয় যে সামগ্রিক ইতিহাস চর্চা বলতে বর্তমানে কি বোঝানো হয়, এ কথার উত্তরে প্রথমেই প্রিয় ছাত্রছাত্রীদের বলবো, তোমরা এভাবেই ভাববে যে এখনকার ইতিহাস চর্চা শুধুমাত্র রাজা বাদশাদের জন্য নয়, এখন সবার ইতিহাস, সব কিছুরই ইতিহাস। সব কিছুর ইতিহাস হয়, সব কিছুর একটা অতীত যখন আছে, আর অতীতের গর্ভ থেকেই যখন আমরা ইতিহাসকে তৈরি করি, খুঁজে বের করি, তাহলে সব কিছুরই ইতিহাস থাকবে। সেটা সামরিক ব্যবস্থা হোক, পোশাক পরিচ্ছদ, এই সব বিষয়গুলো যখন আমরা বলতে যাব তখন তো একটা সামগ্রিক ধারণা আসছে, তাই না? তাহলে এই ধারণা যখন আসছে, এটাই সামগ্রিক ইতিহাস। আর সেটাই আধুনিক ইতিহাস চর্চায় এনেছে বৈচিত্র্য এবং বিশেষ বৈশিষ্ট্য, আর তার সঙ্গে সঙ্গে বহুমাত্রিকতা। ঠিক আছে, এরপরে চলে এসো নতুন সামাজিক ইতিহাস, যেটা ক্লাস 10-এর একটা প্রথম অধ্যায়ের একটা গুরুত্বপূর্ণ অংশ। এটা সবাইকে গুরুত্ব দিয়ে পড়তে হবে, বুঝতে হবে, জানতে হবে। এখন নতুন সামাজিক ইতিহাস, প্রথমে প্রশ্ন আসা উচিত মনে, আচ্ছা সামাজিক ইতিহাস তো শুনেছি, কিন্তু আবার নতুন কেন আসছে, তাই না? এই নতুন বিষয়টা এর মধ্যে ঢুকলো কেন? নতুন বিষয়টা ঢোকার কারণ হচ্ছে যে সামাজিক বিষয়গুলো আগে যে গতানুগতিক সামাজিক ইতিহাসে ছিল না, এখন স্থান পেয়েছে। এই যে স্থান পাওয়া, এই বিষয়গুলো কিন্তু কোনো ইতিহাসের, যে সামাজিক ইতিহাসের কোনো রেফারেন্স থেকে নিয়ে ঢোকানো হয়েছে তা নয়। এই তথ্যগুলো সবই সমাজ থেকে নেওয়া হচ্ছে, অর্থাৎ সমাজে যা ঘটছে সেখান থেকে নিয়ে সামাজিক ইতিহাসের মধ্যে সংযোজন করে নতুনভাবে সমাজকে ভাবা হচ্ছে। তাই এটাকে বলা হচ্ছে নতুন সামাজিক ইতিহাস। তাই এই ইতিহাসের কিন্তু যদি উপাদান তোমরা খুঁজতে চাও, তাহলে সমস্ত উপাদান কিন্তু সমাজের মধ্যেই থাকবে। এটা কোনো মহাফেজখানায় বা ইতিহাসের আলাদা ল্যাবরেটরি বা কোনো রেফারেন্স বইতে প্রথমে পাবে না। এর উৎসটা প্রথমেই থাকবে সমাজে, সেখান থেকেই আমরা খুঁজে বের করব প্রথমেই। এটাই হচ্ছে মৌলিক কথা। এখন এই নতুন সামাজিক ইতিহাসের একটা প্রশ্ন আসে, কিন্তু নতুন সামাজিক ইতিহাসের মূল বিষয় কি, আলোচনার মূল বিষয় কি? মূল বিষয় হচ্ছে সাধারণ মানুষ, অর্ডিনারি পিপল, সাধারণ মানুষ, নাম গোত্রহীন সাধারণ মানুষ, যাদের প্রতিনিয়ত সেবা, শ্রম, সংগ্রাম আমাদের সমাজকে সুন্দর করছে, রাষ্ট্রকে সুন্দর করছে। সেই সব নামগোত্রহীন পরিচয়হীন মানুষের সমবেত একটা সামাজিক শক্তি রয়েছে। সেই শক্তিকে যদি ইতিহাসে স্থান না দেওয়া হয়, তাহলে সত্যের অপলাপ হয় কি না, তাই তো? তাহলে যাদের সমাজে এত বিরাট অবদান, সেই অবদানকে ভুলে গেলে চলবে না আজকের দিনে। তাই এই বিষয়টাকে ইতিহাসের আলোচনায় আনতে গিয়ে প্রথম উদ্যোগী হয়েছিলেন বিখ্যাত ঐতিহাসিক মিশেল ফুকো। মিশেল ফুকো এ বিষয়ে তার একটি বিখ্যাত গ্রন্থ লিখেছিলেন 1960 খ্রিস্টাব্দে, 60-এর দশকে। সেই গ্রন্থটির নাম হচ্ছে ম্যাডনেস অ্যান্ড সিভিলাইজেশন। সেই গ্রন্থে তিনি নতুন সামাজিক ইতিহাসের চর্চা, তার সংজ্ঞা, তার বৈশিষ্ট্য, তার বহুমাত্রিকতা, সমস্ত দিক তুলে ধরেছেন।
তাহলে আশা করি নতুন সামাজিক ইতিহাস বিষয়টা বুঝতে পারছো। শুধু সংক্ষেপে এ কথাই মনে রাখবে, এই ইতিহাসের ধারণা কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুরের দৃষ্টি এড়ায়নি। তিনি বলতে চেয়েছিলেন যে যারা সভ্যতার পিলসুজ, অর্থাৎ সভ্যতাকে যারা আলোকিত করছে, দেখবে পিলসুজের উপরে যখন প্রদীপটা থাকে তখন সেই প্রদীপের আলোয় চারদিক আলোকিত হয়, কিন্তু যে পিলসুজের তলাটা অন্ধকার থাকে। তাই সমাজকে যারা এত কিছু দিচ্ছে, রবীন্দ্রনাথ বলছেন তাদের ইতিহাসে একটা স্বীকৃতি দরকার আছে বইকি, এবং সেই স্বীকৃতির কথাটা তিনি প্রথমে বলেছিলেন। কিন্তু রবীন্দ্রনাথ, তিনি তো সাহিত্যিক, বহুমুখী প্রতিভার অধিকারী, তার দৃষ্টি কিন্তু সেদিন কারোর অনেকের চোখে পড়েনি, ঐতিহাসিকদের চোখে পড়েনি। তিনি চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছিলেন যে এই বিষয়টা নিয়ে গবেষণা হতে পারে। তারপরেই তো 1960-এর দশকে এই নতুন সামাজিক ইতিহাসের চর্চা, এবং সেটা আজকের দিনে পৃথিবীতে প্রায় সমস্ত দেশে, সমস্ত সমাজে ঐতিহাসিক মহলে স্বীকৃত সত্য। ঠিক আছে, এবার এই নতুন ইতিহাসের চর্চা নিয়ে যে উদ্যোগ দিকে দিকে শুরু হয়েছে সে বিষয়ে আমরা প্রথমে আসি। এই নতুন ইতিহাস চর্চার শুরুতে একটা কথা বলি, সেটা হচ্ছে এই ইতিহাস চর্চার একটা স্লোগান আছে। স্লোগানটা কি? স্টাডি দ্য হিস্ট্রি ফ্রম বিলো। অর্থাৎ সমাজে যারা নিচু তলার মানুষ, সমাজের, একটু আগে বলছিলাম, সমাজে যারা নামগোত্রহীন, পরিচয়হীন মানুষ, যারা প্রতিনিয়ত এই সমাজকে শ্রম দান করেন, সমাজে তাদের বহু অবদান রয়েছে, সেই অবদানগুলো আজকে তুলে ধরে ইতিহাসকে আলোকিত করা, ইতিহাসে একটা মাল্টি ডাইমেনশনাল ক্যারেক্টার তৈরি করা। আর সেই ক্যারেক্টার তৈরির জন্য আজকের দিনের নতুন সামাজিক ইতিহাস চর্চার নতুন উদ্যোগ সারা পৃথিবী জুড়ে শুরু হয়েছে। ব্রিটিশ ঐতিহাসিক হ্যারল্ড পারকিন্স, এরিক হবসবম, এডওয়ার্ড টমসন, জি.এম. ট্রেভেলিয়ান, এরা মানুষের দৈনন্দিন কাজের আর্থসামাজিক গুরুত্ব তুলে ধরতে চেয়েছেন এই নতুন সামাজিক ইতিহাস চর্চার মাধ্যমে। 1965 খ্রিস্টাব্দে ইংল্যান্ডে তৈরি হয়েছিল সোশ্যাল সায়েন্স রিসার্চ কাউন্সিল ইন ইংল্যান্ড, যেটা বলা হচ্ছে। অ্যাকচুয়ালি এই সংস্থাটার নাম হচ্ছে সোশ্যাল সায়েন্স রিসার্চ কাউন্সিল ইন ইংল্যান্ড। 1965 সালে এই সংস্থা যখন গড়ে উঠল, তখন ছকে বাঁধা ইতিহাস চর্চার বাইরে বেরোনোর প্রবণতা ঐতিহাসিকদের মধ্যে দারুণভাবে দেখা গেল। আর সেই প্রবণতাকে ভিত্তি করে 1960-এর দশকে ইতিহাস চর্চায়, অর্থাৎ নতুন সামাজিক ইতিহাস চর্চায় যারা সামিল হলেন, তাদের মধ্যে ফার্নান্ড ব্রদেল, লুসিয়েন ফেভার, মার্ক ব্লক, লাদুরি প্রমুখ, এরা এগিয়ে এলেন। এরপর এই ইতিহাস চর্চাকে আরেকটা নতুন মাত্রায় ভূষিত করতে এসেছিলেন একদল ভারতীয় ঐতিহাসিক। তাদের কথায় আমি এখন আসছি। দেখো, যে ভারতীয় ঐতিহাসিকরা নতুন সামাজিক ইতিহাস চর্চাকে আরও ময়নাতদন্ত করে, তার চুলচেরা বিশ্লেষণ করে আরও নতুন কিছু দিক তুলে ধরার চেষ্টা করেছিলেন, তাদের মধ্যে অন্যতম হচ্ছেন ডক্টর রণজিৎ গুহ। তিনি কলকাতারই মানুষ, অস্ট্রিয়াতে থাকতেন, সেখানে তার গবেষণার কেন্দ্র। আর কয়েক মাস হলে 2023 সালে তার 100 বছর পূর্তি পালন হতো। সারা বিশ্বজুড়ে তার ছাত্ররা ছড়িয়ে রয়েছে, তারা সবাই তোড়জোড়ও করছিলেন। কিন্তু হঠাৎই ডক্টর গুহ, সাবল্টার্ন ইতিহাসের জনক, তিনি বিশ্ব ছেড়ে চলে গেলেন। তো তিনি রেখে গেলেন যে চর্চার ধারা, সেটা হচ্ছে সাবল্টার্ন ইতিহাস চর্চা বা নিম্ন বর্গের ইতিহাস চর্চা। যে ইতিহাসের কিন্তু স্লোগানটা ওই আগেই বললাম, স্টাডি দ্য হিস্ট্রি ফ্রম বিলো। উচ্চ শ্রেণীর মানুষের ইতিহাস নিয়ে অনেক চর্চা হয়েছে, আর নয়। ফলে এই ডক্টর রণজিৎ গুহর এই স্লোগানের পরিপ্রেক্ষিতে যে সাবল্টার্ন হিস্ট্রি ব্যাপারটা শুরু হয়েছিল, এই সাবল্টার্ন কথাটাই কিন্তু অ্যান্টোনিও গ্রামসি প্রথম ব্যবহার করেছিলেন। কিন্তু তিনি সাবল্টার্ন হিস্ট্রি কথাটা প্রথম ব্যবহার করেননি, বা সেই হিস্ট্রির কি ক্যারেক্টার সেটা তিনি বলেননি। তো এই বিষয়ে রণজিৎ গুহ যখন বললেন, তারপর ডক্টর জ্ঞানেন্দ্র পাণ্ডে, ডক্টর গৌতম ভদ্র, ডক্টর দীপেশ চক্রবর্তী, ডক্টর সুমিত সরকার, ডক্টর পার্থ চ্যাটার্জি প্রমুখ, তারা এগিয়ে আসেন এই নতুন সামাজিক ইতিহাস চর্চা নিয়ে। তাদের ঐকান্তিক প্রচেষ্টায় আজকে সারা বিশ্বে সাবল্টার্ন হিস্ট্রি একটা নতুন বিষয় হয়ে গেছে, এবং এই ইতিহাস নিয়ে আরও অনেক নতুন নতুন গবেষণা হচ্ছে। যে এই যে সাইকো অ্যানালিটিক্যাল পয়েন্ট অফ ভিউ থেকে ইতিহাসকে দেখা যায়, এবং ইতিহাস চর্চার ভেতর থেকে
আরও অনেক দিক উদ্ঘাটন করা যায়, সমাজবিজ্ঞানের আরও অনেক শাখার সঙ্গে ইতিহাসকে যে কানেক্ট করা যায়, এই বিষয়টা আজকে কিন্তু সবার মাথার মধ্যে ঢুকছে। তাই ইতিহাস একটা এখন কি বলবো, একটা বিশ্বজনীন ক্যারেক্টার লাভ করেছে এই অর্থে যেন ইতিহাস অনেক বিষয়ের জননী। হ্যাঁ, ইতিহাসকে এমনিতেই তো বলা হয় হিস্ট্রি ইজ দ্য মাদার অফ অল সায়েন্স। প্রতিটা বিষয়ের একটা ইতিহাস থাকবেই, সেটা ফিজিক্স হোক, কেমিস্ট্রি হোক, ম্যাথস হোক, সব কিছুরই একটা ইতিহাস থাকে। সেই দিক থেকে বলা হয় হিস্ট্রি ইজ দ্য মাদার অফ অল সায়েন্স। জি.এম. ট্রাভেলিয়ান কথাটা বললেও এখন কিন্তু সেটা সর্বজন স্বীকৃত। এবার আমরা আসব পরের আলোচনায়। এখনকার যে নতুন ইতিহাস চর্চা, এই ইতিহাস চর্চায় কিন্তু খেলার ইতিহাস বিশেষ গুরুত্ব পেয়েছে। খেলার ইতিহাস চর্চা নিয়ে লেখালেখি শুরু হয়েছিল 1970 খ্রিস্টাব্দে প্রথম। কেন না, খেলাকে কেন্দ্র করে অনেক ইতিহাস তৈরি হয়েছে, কিন্তু সে বিষয়ে কোনো আলোচনা বা কোনো বইয়ের পাতায় সেটাকে নিয়ে আলাদা করে দেখানো ইতিহাসের পাতায় সেটা ছিল না। অথচ খেলার গুরুত্ব মানুষের জীবনে, সমাজে, সংস্কৃতিতে অপরিসীম। সেই বিষয়টাকে তুলে ধরার জন্য খেলার ইতিহাস চর্চা আধুনিক ইতিহাস চর্চার মধ্যে সংযোজিত হয়েছে। ইতিহাসের ধারণা নামক অধ্যায়ে এটি গুরুত্ব পেয়েছে। খেলার ইতিহাস মানে ক্রিকেট খেলা, ফুটবল খেলা, বেসবল, রাগবি, হকি, পোলো ইত্যাদি সবই আজ খেলার ইতিহাসে স্থান পেয়েছে। 1970 থেকে এই খেলার ইতিহাস চর্চা শুরু হয়েছে এবং ব্যাপকভাবে সারা পৃথিবীতে তা সমাদৃত। আজকে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে সেখানেও আলাদা ডিপার্টমেন্ট আছে স্পোর্টস হিস্ট্রি। ডক্টর বরিয়া মজুমদার, তিনি একজন অক্সফোর্ডের স্পোর্টস হিস্টোরিয়ান, যার লেখা একটা বিখ্যাত বই হচ্ছে 22 ইয়ার্স অফ ফ্রিডম। এছাড়া এই খেলার ইতিহাস থেকে তো অনেক দিক আমরা জানতে পারি। যেমন এই খেলার ইতিহাস আমাকে জানতে সাহায্য করে যে আমাদের ভারতবর্ষে যে ক্রিকেট খেলা, ফুটবল খেলা প্রবর্তিত হয়, চালু হয়, সেটা কিন্তু ইংল্যান্ড থেকে এখানে চালু হয়েছিল, এসেছিল। আবার এটাও জানা যায় খেলার ইতিহাস থেকে ধ্যানচাঁদ যিনি ছিলেন হকির বলা হয় জনক, হ্যাঁ, গড অফ হকি, ইন্ডিয়ান হকি, এই তার জন্মদিনকে কিন্তু যেটা জন্মদিনটা 29শে আগস্ট, এই দিনটাকে জাতীয় ক্রীড়া দিবস রূপে পালিত হয় সারা ভারত জুড়ে। হ্যাঁ, এবারে একটু বলি খেলার ইতিহাসে একটা গুরুত্বপূর্ণ তথ্য দিই, যে কলকাতায় যে মোহনবাগান ক্লাব তৈরি হয়েছিল, সেই মোহনবাগান ক্লাব 1889 খ্রিস্টাব্দে তৈরি হওয়ার পরে 1911 খ্রিস্টাব্দের 29শে জুলাই মোহনবাগানের সঙ্গে ইস্ট ইয়র্কশায়ার ফুটবল টিমের একটা খেলা হয়েছিল। সেই ফুটবল খেলায় আইএফএ শিল্ড কিন্তু জিতেছিল মোহনবাগান দল। সেখানে গোটা ইউরোপের ফুটবল টিমকে হারিয়ে 2-1 গোলে জিতেছিল সেদিন মোহনবাগান। তাই 1911 একটা খেলার ইতিহাসে গুরুত্বপূর্ণ ঘটনা, এবং এক্ষেত্রে মনে রাখবে যে এই খেলায় ব্রিটিশ দল বা ইউরোপীয় দল হেরে যাবার পরে ব্রিটিশ কর্তৃপক্ষ ঠিক করলো যে কলকাতার রাজধানী আর এই বাংলাতে রাখা হবে না, ভারতের রাজধানী এই কলকাতাতে আর রাখা হবে না। এখান থেকে রাজধানীকে সরিয়ে নিয়ে গেল তারা দিল্লিতে। এই খেলার ঠিক পরেই দেখো 29শে জুলাই খেলা হলো, তারপরে 12ই ডিসেম্বর 1911তেই, মানে ওই বছরের ডিসেম্বরের 12 তারিখে তারা সিদ্ধান্ত নিল যে ভারতের রাজধানী আর কলকাতায় রাখা হবে না, দিল্লিতে স্থানান্তরিত করা হবে। তাহলে এর থেকে বুঝতে পারা যাচ্ছে যে খেলার ইতিহাসের কি রাজনৈতিক প্রভাবও রয়েছে। হ্যাঁ, এই বিষয়টা কিন্তু ঐতিহাসিক ডক্টর রামচন্দ্র গুহ তিনি তার কিছু আলোচনায় দেখিয়েছেন। খেলা আজকে কিন্তু জাতি বর্ণ নির্বিশেষে, দেশ সম্প্রদায় নির্বিশেষে সবাইকে এক করে দেয়। খেলার এতটাই প্রভাব রয়েছে জাতীয় এবং আন্তর্জাতিক ক্ষেত্রে, সেই দিকটা কিন্তু আমরা খেলার ইতিহাস চর্চা থেকে জানতে পারি। এই খেলার ইতিহাস চর্চার যে বিষয় নিয়ে আমরা 1911 কথা বলছিলাম, যে মোহনবাগান আইএফএ শিল্ড জিতেছিল, এ বিষয়ে সেই সময় আনন্দবাজার পত্রিকা একটা খবর হয়েছিল, সেটা আমরা পাশে দেখিয়ে দিয়েছি। তোমরা এই দেখতে পাচ্ছ, এই জায়গাটা যে টিম খেলেছিল তাদের এখানে দেওয়া হয়েছে। মোহনবাগান এই যে 2-1 গোলে জিতেছিল সেটা এখানে দেখানো হলো।
আর সেই সময় আরেকটা কথা মনে রাখবে, খেলোয়াড়রা প্রত্যেকে কিন্তু খালি পায়ে খেলেছিল, তারা কিন্তু কেউ বুট পায়ে ছিল না। হ্যাঁ, এটা মনে রাখতে হবে। এরপরে আসছি আমরা পরের পর্বে, খাদ্যাভ্যাসের ইতিহাস। দেখো, খাদ্য বৈচিত্র্য নিয়ে তো অনেক কথা থাকেই, কারণ আমরা কেউ এক খাবার খাই না। বিভিন্ন দেশে বিভিন্ন ধরনের খাবার দাবার থাকে, আবার রাজ্য ভেদেও সেটা আছে, অঞ্চল ভেদেও আছে, আবার জলবায়ুর তারতম্যের জন্য বিভিন্ন জায়গায় বিভিন্ন খাবার আছে। দেখো, পাশে একটা আমরা মানচিত্রের মাধ্যমে দেখানোর চেষ্টা করেছি, উত্তর ভারতে এক ধরনের খাবার, পশ্চিম ভারতে একরকম, মধ্য ভারতে একরকম, দক্ষিণ ভারতে একরকম, আবার পূর্ব ভারতে একরকম। এই যে খাবার দাবারের ইতিহাসের কথা আমরা বলছিলাম, এখানে অনেক কথাই বলা যায়, কিন্তু একটা কথা মনে রাখবে যে আমাদের দেশে খুব প্রচলিত অনেক খাবার, যেমন ধরো আলু, লাল আলু, লঙ্কা, টমেটো। হ্যাঁ, এই যে খাবারগুলো, খাদ্যগুলো, সবজিগুলো, এগুলো কিন্তু আজ থেকে কয়েকশো বছর আগে আমাদের দেশের মানুষ জানতোই না। পর্তুগিজদের কাছ থেকে এই খাবারগুলোর ব্যবহার আমরা শিখি। আবার পাস্তা, স্প্যাগেটি, এই যে খাবারগুলো, নুডলস জাতীয় ফুড, এগুলো আমাদের দেশে এখন অনেকেই সেটা খাদ্যাভ্যাসের তালিকায় রেখেছে, কিন্তু এটি কিন্তু আবার ইটালি থেকে এসেছে, এটা আমরা জানতাম না। আবার যে ওটস খাদ্য তালিকায় স্থান পেয়েছে, কিংবা যে কেক, আমরা জন্মদিন বা বিভিন্ন সময় কেকের একটা ব্যবহার করে থাকি, কেক একটা আমাদের খাদ্য তালিকায় গুরুত্ব পেয়েছে। এই কেক কিন্তু স্কটল্যান্ডের থেকে এসেছে। স্কটল্যান্ডকে বলা হয় কেকের দেশ, ল্যান্ড অফ কেকস। সেখানে প্রচুর ওটস চাষ হয়, আর সেই খাদ্যাভ্যাসটা কিন্তু আস্তে আস্তে ভারতীয়দের খাদ্য তালিকায় স্থান পেয়েছে। তাহলে খাদ্যাভ্যাসের ইতিহাস এখন আধুনিক চর্চার ইতিহাসে বিশেষ গুরুত্ব পেয়েছে, এই বিষয়টা তোমরা একটা স্পষ্ট ধারণা করলে। এখান থেকে যদি প্রশ্ন হয় যে কেকের দেশ বলা হয় কাকে, তখন বলবে স্কটল্যান্ডকে। আবার যদি বলা হয় আমাদের দেশে যে কাজু বাদাম এসছে, সেটা কোন দেশ থেকে এসছে, তখন বলবে পর্তুগাল। আলু, সেটাও তাই। এইভাবেই তোমরা ছোট ছোট প্রশ্ন এলে তার উত্তর ঠিকভাবে দিয়ে দেবে। এরপরে আসছি আমরা পরের আলোচনায়, সেটা হচ্ছে শিল্পচর্চার ইতিহাস। তো শিল্পচর্চার ইতিহাসে মনে রাখবে, এখানে আমাদের চারটি কিন্তু মূল আলোচ্য বিষয়। কি? সঙ্গীত, নৃত্য, নাটক আর চলচ্চিত্র। তো প্রথমে যদি সঙ্গীতকে বলি, তা সঙ্গীতের উৎস ভারতের ইতিহাস অনুযায়ী, ভারতীয় সংস্কৃতি অনুযায়ী সঙ্গীতের উৎস হচ্ছে সামবেদ। আমাদের চারটে বেদ আছে, ঋক, সাম, যজুর, অথর্ব। তো সামবেদ হচ্ছে আমাদের সঙ্গীতের উৎস। যে সমবেত সঙ্গীত, সেটা সাম সঙ্গীত আমরা বলি, যদিও কোরাস সং গ্রিসে প্রথম চালু হয়েছিল। তো এভাবেই আমরা সঙ্গীতের ইতিহাসকে ছোট্ট করে দেখাতে পারি। তারপরে নৃত্যের ইতিহাস আমরা যদি বলি, তাহলে সেখানে বলবো যে অঞ্চল ভেদে কিন্তু নৃত্যের বিভিন্ন ঘরানা আছে। যেমন দক্ষিণ ভারতে, তামিলনাড়ুতে যে নৃত্য, দেখবে খুব পরিচিত একটা নৃত্যের নাম তোমরা অনেকে শুনে থাকবে, সেটা হচ্ছে ভারতনাট্যম। সেটা কিন্তু তামিলনাড়ুতে প্রথম চালু হয়, সেখান থেকে আজ সারা ভারতবর্ষে সেই নাট্যরীতি কিন্তু, সেই নৃত্যরীতি কিন্তু চালু আছে। এই যে আমি দেখাচ্ছি, দেখে নাও, আমি যে এখানে দেখাচ্ছি যে ভারতনাট্যমের একটা নৃত্যের দৃশ্য ছবির মাধ্যমে এখানে দেখানো হচ্ছে। এই দেখাও, এইখানে এটা হচ্ছে ভারতনাট্যম, যেভাবে নৃত্য পরিবেশন করা হয় তার দৃশ্যটা এখানে। এবারে ভারতনাট্যম ছাড়াও ভারতের আরও বিভিন্ন নাচের একটা ঘরানা রয়েছে। যেমন মালাবার এবং কেরালা অঞ্চলে যে নাচ, সেটা কিন্তু কথাকলি ডান্স, ওখানেই প্রথম চালু হয়েছিল। অন্ধ্রপ্রদেশে যে নাচ, সেটাকে বলে মোহিনী আট্টম। হ্যাঁ, শিব তাণ্ডবম, এই জাতীয় যে নৃত্যগুলো হয় না, ওগুলো সবই কিন্তু তোমার কুচিপুডি ডান্স। কুচিপুডি ডান্স সেটা অন্ধ্রপ্রদেশের নৃত্যরীতি। আর দক্ষিণ ভারতের আরেকটা বিখ্যাত ক্লাসিক্যাল নৃত্যরীতি হচ্ছে তোমার কৃষ্ণনাট্যম এবং মোহিনী আট্টম। এছাড়া নৃত্যকলার ইতিহাস থেকে আমরা পাই মণিপুরী নৃত্যের কথা, রবীন্দ্র নৃত্য, নজরুল নৃত্য, তারপরে তোমার উদয়শঙ্করের যে প্রাচ্যকেন্দ্রিক পাশ্চাত্য নৃত্যরীতি, পুরুলিয়ার মুখোশ পরা ছৌ নাচ ইত্যাদি। এই সবই কিন্তু আমরা জানতে পারছি আজকাল শিল্পচর্চার ইতিহাস থেকে। হ্যাঁ, যার একটা অন্যতম পার্ট হচ্ছে নৃত্য।
এবার আসছে নাটক। নাটকে লোকশিক্ষা হয়, এ কথাটা কে বলেছেন? শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেব। নাটকের মাধ্যমে কিন্তু লোকশিক্ষা হয়। হ্যাঁ, মানে ড্রামা ইজ অ্যান ইম্পর্ট্যান্ট পার্ট অফ টিচিং ফর কমন পিপল অর পিপল। সুতরাং নাটকে যে লোকশিক্ষা হয় সেটা আমরা জানি, এবং নাটকের একটা গুরুত্বও রয়েছে। দেখো, আজ থেকে 1000 বছরেরও বেশি আগে তামিলনাড়ুতে ভরতমুনি তিনি প্রথম নাট্যশাস্ত্র বলে একটা বই লিখেছিলেন। সেখানে এই নাটকের কথা, নাটকের গুরুত্ব ইত্যাদি স্থান পেয়েছে। যে বইটা এই 2025 সালে ইউনেস্কোর হেরিটেজ সাইটে তাদের তালিকাভুক্ত হয়েছে, ইউনেস্কোর হেরিটেজ সাইটে। আমি পাশে এই ভরতমুনির ছবি এবং নাট্যশাস্ত্রের যে দিকটা সেটা আমরা দেখাচ্ছি। এই দেখো, এটা হচ্ছে ভরতমুনি আর এই নাট্যশাস্ত্র। এই বইটা কিন্তু পৃথিবীর মধ্যে দুটো বই ভারত থেকে ইউনেস্কোর তালিকাভুক্ত হয়েছে 2025 সালে। একটা হচ্ছে ভারতনাট্যম আর আরেকটা হচ্ছে শ্রীমদ্ভগবদ্ গীতা। এই শ্রীমদ্ভগবদ্ গীতা কিন্তু 5143 বছরের পুরনো। সেই গ্রন্থ স্থান পাচ্ছে ইউনেস্কো। বোঝো কত গুরুত্ব রয়েছে এর। এরপরে আমাদের নাট্যের ইতিহাসে কিন্তু, নাটকের ইতিহাসে আরও অনেক কথা রয়েছে। যেমন কালিদাস, ভারতের ক্লাসিক যে নাটকগুলো, মানে যে ধ্রুপদী নাটকগুলোর রচয়িতা, তার অনেক নাটক যেমন মেঘদূত, রঘুবংশ, কুমার সম্ভব, এই সমস্ত রয়েছে। এর থেকে আমরা সেই সময়কার সমাজ সংস্কৃতি সম্পর্কে ধারণা পাই। এবার আমরা ছোট্ট করে চলে আসছি তোমার চলচ্চিত্রের কথায়। দেখো, চলচ্চিত্র এই বিষয়টা প্রথমে কিন্তু আমাদের দেশে চলচ্চিত্রের প্রবর্তন যিনি করেছিলেন সেটা হচ্ছে বেঙ্গল বায়োস্কোপ কোম্পানির প্রতিষ্ঠাতা মণিলাল সেন আর হীরালাল সেন নামে দুই ভাই। হ্যাঁ, কিন্তু চলচ্চিত্র যেটা আধুনিক সিনেমা মোশন পিকচার্সের মাধ্যমে হয়েছে সেটা আবার একটু অন্য ধরনের, একটু ভালো। কিন্তু তথ্যচিত্র হিসেবে প্রথম যে বাংলার সিনেমা আসে সেটার নাম বিল্বমঙ্গল। আর যেটা বাংলা ছাড়া অন্য ভাষায়, বাংলা সিনেমা নয় সেটা, সেই হিসেবে প্রথম তথ্যচিত্র কোনটা? সেটা হচ্ছে পুণ্ডলিক বলা হয়। পুণ্ডলিক খানিকটা স্বীকৃতি পেলেও খুব গুরুত্বপূর্ণ এবং বিখ্যাত তথ্যচিত্র হিসেবে স্বীকৃতি পেয়েছে দাদা সাহেব ফালকে পরিচালিত তোমার তথ্যচিত্র 1913 সালে রিলিজ হয়েছিল, সেটার নাম রাজা হরিশ্চন্দ্র। হ্যাঁ, এই রাজা হরিশ্চন্দ্র নামে যে তথ্যচিত্র, এটা খুবই গুরুত্বপূর্ণ, প্রথম বিখ্যাত তথ্যচিত্র বলে ধরা হয় ভারতের। এবং এর পরিচালক ছিলেন ধুন্দিরাজ গোবিন্দ ফালকে, যাকে সংক্ষেপে বলা হয় দাদা সাহেব ফালকে। তার নাম অনুসারে 1965 খ্রিস্টাব্দ থেকে সিনেমার জগতে একটা মানে কি বলবো, পুরস্কার প্রদান এর রীতি চালু হয়েছে, সেটা হচ্ছে দাদা সাহেব ফালকে পুরস্কার। ঠিক আছে, তাহলে আমরা এই বিষয়ে খানিকটা ধারণা দিলাম, সেটা হচ্ছে শিল্প চর্চার ইতিহাস। আমরা এই বিষয়ে কিছুটা ধারণা দিলাম। এবং এখানে তোমাদের যদি প্রশ্ন হয় যে প্রথম বিখ্যাত তথ্যচিত্র কোনটি ভারতের, তখন বলবে রাজা হরিশ্চন্দ্র। হ্যাঁ, এটার পরিচালনায় ছিলেন ধুন্দিরাজ গোবিন্দ ফালকে, এবং তার নাম থেকেই পরবর্তীকালে কিন্তু দাদা সাহেব ফালকে পুরস্কার শুরু হচ্ছে। যদি বলে ভারতের প্রথম বিখ্যাত তথ্যচিত্রটি কবে প্রকাশ পায়, রিলিজ হয়, মুক্তি পায়, তখন বলবো 1913 খ্রিস্টাব্দে। আবার এখান থেকে প্রশ্ন হয় যে কথাকলি নৃত্য, মাধ্যমিকেও আসে, কথাকলি নৃত্য এটি কোথায় প্রথম চালু হয়েছিল, তখন বলবে এটি প্রথম চালু হয়েছিল তোমার কেরালা এবং মালাবার অঞ্চলে। আবার যে কথাটা আমরা আলোচনার মধ্যে একটু অন্যদিকে চলে গেছিলাম, যেমন আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় সঙ্গীতের ক্ষেত্রে সেখান থেকে প্রশ্ন হতে পারে, যেমন টপ্পা এবং ঠুংরি। টপ্পার প্রবর্তককে, তখন বলবে গোলাম নবী। ঠুংরির প্রবর্তককে, বলবে গোলাম আলী, বড়ে গোলাম আলী। এখন এই টপ্পাকে কিন্তু অ্যাকচুয়ালি বলা হয় এরকমভাবে, প্রশ্নও দেয়, পাঞ্জাবে উট চালকরা যখন উটের যে লম্বা ক্যারাভ্যান লাইন চালনা করে, তখন উটের পিঠে বসে থাকা মানুষটি একটা মুখ দিয়ে একটা আওয়াজ করে, সেই আওয়াজ থেকে কিন্তু পরে টপ্পা মানে সঙ্গীতের একটা রীতি চালু হয়ে গেল, এবং সেই থেকেই কিন্তু টপ্পা একটা আলাদা সঙ্গীতের একটা অঙ্গ বলে যুক্ত হলো এবং স্বীকৃত হলো। হ্যাঁ, ঠিক আছে, এগুলো তোমরা একটু মনে রাখবে, সহজভাবে এবং সংক্ষেপে বুঝিয়ে দেওয়া হলো। পরের
আলোচনায় আসছি। পরের আলোচনা হচ্ছে পোশাক পরিচ্ছদ। তো পোশাক পরিচ্ছদের এই আলোচনায় আমরা প্রথমে দেখে নেব রুচি, জলবায়ু, সংস্কৃতি, ধর্ম, দেশ, অঞ্চল সমস্ত কিছু ভেদে কিন্তু পোশাকেও বৈচিত্র্য এসেছে। বিভিন্ন দেশে বিভিন্ন পোশাক, বিভিন্ন জাতির মধ্যে বিভিন্ন পোশাক, আবার ধর্মীয় উৎসব অনুষ্ঠান উপলক্ষেও নানান ধরনের পোশাক। তো পোশাক দেখে অনেক সময় মানুষকে চেনা যায় এমনটাও বলা হয়ে থাকে। বিশেষ করে সোমপ্রকাশ পত্রিকায় এমন কথা একসময় বলা হয়েছিল, যে পোশাক দেখেও চেনা যায়, হ্যাঁ, মানুষকে, বাঙালি জাতিকে অনেক সময় পোশাকের ধরন দেখেও চেনা যায়, আবার যে সবসময় চেনা যাবে তেমনটাও নয়। তবে এই পোশাকের ইতিহাস থেকে আমরা একটা জিনিস বলে নিই। প্রথমে ইংল্যান্ডের কথায় আসি, তারপরে আমাদের ভারতবর্ষের কথা বলবো। ইংল্যান্ডে কিন্তু প্রথমে যে এই টাইট ফিটিং গার্মেন্টস, গাউন টাইপের পোশাক, এর প্রবর্তন করেছিলেন রানী এলিজাবেথ। এটা এলিজাবেথেন স্টাইল অফ ড্রেস অ্যান্ড ফ্যাশন। পরে ভিক্টোরিয়া যখন ক্ষমতায় এলেন, তিনি এই ধরনের পোশাক রীতিকে পুরো নিষিদ্ধ করে দিলেন। এমনকি ডাক্তারদেরকে অর্ডার করা হয়েছিল যে লুজ ফিটিং গার্মেন্ট পরতে হবে। পোশাকের ইতিহাস থেকে এগুলো আমরা জানতে পারি। এলিজাবেথের সময় এসে ইংল্যান্ডের পোশাক বিধিতে বিরাট বদল আনা হলো। এবারে আসছি, ব্রিটিশরা যখন ভারতে এলো ঔপনিবেশিক শাসক হিসেবে, তখন আমরা দেখছি তাদের রীতিনীতি, পোশাক, এগুলো কিন্তু ভারতীয়দেরকেও প্রভাব ফেলেছিল। আমরা পাশে একটা ছবি দিয়েছি, দেখো, এই মাইকেল মধুসূদন দত্তের ছবি। এই দেখো, এটা হচ্ছে মাইকেল মধুসূদন দত্তের ছবি। নিচে লিখে দেওয়া আছে ফিরিঙ্গি পোশাকে মাইকেল মধুসূদন দত্ত। এই যে ফিরিঙ্গি পোশাক, এই ফিরিঙ্গি কায়দায় পোশাক পরার রীতি বা ফিরিঙ্গি স্টাইলের পোশাক প্রথম কিন্তু বাঙালিদের মধ্যে মাইকেল মধুসূদন দত্ত পরতে শুরু করেছিলেন। এখানে হিন্দুস্তানি পোশাক, মুসলমানি পোশাক এসব তো ছিলই, তার পাশাপাশি এই ফিরিঙ্গি পোশাকের রীতি কিন্তু মাইকেল মধুসূদন দত্তের দ্বারা এই বাংলায় চালু হয়েছিল। আর মেয়েদের ক্ষেত্রে বলি যে ব্রাহ্মিকা স্টাইল অফ শাড়ি, পার্সি স্টাইলে যে শাড়ি, বম্বের পার্সি রমণীরা যেমন ধরনের স্টাইলে শাড়ি পরে, সেই শাড়ি পরার রীতি জোড়াসাঁকো ঠাকুরবাড়িতে এনেছিলেন এই ভারত তথা এশিয়ার প্রথম ব্যারিস্টার সত্যেন্দ্রনাথ ঠাকুরের স্ত্রী জ্ঞানদানন্দিনী দেবী। হ্যাঁ, তাহলে পোশাকের ইতিহাস থেকে কিন্তু আমরা এগুলো জানতে পারছি। হ্যাঁ, আমরা অঞ্চল ভেদে আরও অনেক কথা পোশাক থেকেও জানতে পারবো। এই সবই কিন্তু জানা সম্ভব হলো আজকে আমাদের যে নতুন ইতিহাসের সিলেবাস, নতুন ইতিহাসের চর্চায় যে পোশাক পরিচ্ছদের ইতিহাস যুক্ত হয়েছে বলে। না হলে এই বিষয়গুলো ইতিহাসের আলোচনার বাইরে চলে যেত। ঠিক আছে, এরপরে আমাদের পরের আলোচনা, যেটা হচ্ছে যানবাহন ও যোগাযোগ ব্যবস্থার ইতিহাস। তো এর তো একটা ইতিহাস থাকবে, এটা খুব স্বাভাবিক। সভ্যতা যখন এগুচ্ছে, সেই আদিম বন্য অবস্থা থেকে মানুষ যখন আস্তে আস্তে উন্নত হচ্ছে, সভ্য হচ্ছে, শহর গড়ছে, নগর গড়ছে, তখন তো তার যানবাহনের ক্ষেত্রে পরিবর্তন আসবেই। আমরা যদি যোগাযোগের মাধ্যম হিসেবে দেখি, তাহলে 1876 খ্রিস্টাব্দে আলেকজান্ডার গ্রাহাম বেল, তিনি প্রথম টেলিফোন আবিষ্কার করছেন। এই টেলিফোন আবিষ্কার করার সময় তিনি তার যন্ত্রটা প্রথম আবিষ্কার করার পরে তিনি এটা টেস্ট করার জন্যে তার বান্ধবীকে প্রথম ফোনটি লাগিয়েছিলেন। সেই বান্ধবীর নাম ছিল কিন্তু হ্যালো। সেই থেকেই হ্যালো কথাটা কিন্তু চালু হয়ে গেছে। খুব মজার ব্যাপার যে আমরা যে বলি হ্যালো হ্যালো, হ্যালো কথাটা কিন্তু প্রথম মানে হ্যালো কথাটা কিন্তু অ্যাকচুয়ালি এসেছে গ্রাহাম বেলের বান্ধবী। তিনি যখন টেলিফোন আবিষ্কার করলেন, তিনি এভাবেই প্রথম টেস্ট করেছিলেন, ফোনটি করেছিলেন তার বান্ধবীকে, এবং হ্যালো বলে। হ্যালো মানে তার বান্ধবীর নাম ছিল। সেই থেকে এখন আমরা প্রথম টেস্টিং করি, ফোন বা কোনো কিছুতে শুনতে না পেলে বা কোনো প্রথম কথা বলে হ্যালো বলেই শুরু করি। তা এভাবেই এটা একটা ইতিহাস, হ্যাঁ, যেটা আমাদের আজকে জানা সম্ভব হচ্ছে এই চর্চা থেকে। আমরা আরও জানতে পারি যে ইংল্যান্ডে প্রথম কিন্তু রেল লাইন, পৃথিবীর মধ্যে প্রথম রেল লাইন চালু হয়েছিল, সেটা 1825 খ্রিস্টাব্দে যখন রেল ইঞ্জিন তৈরি হলো সেখানে। হ্যাঁ, জর্জ স্টিভেনসন যখন তৈরি করলেন, যেটাকে বলা হচ্ছে রকেট, হ্যাঁ, মানে স্টিম লোকোমোটিভ, সেটা আসার পরে
সেখানে তোমার প্রথম রেল লাইন শুরু হলো, সেটা লন্ডনে প্রথম, এই কি বলে, আম, আমার যে ইংল্যান্ডের গুরুত্বপূর্ণ যে ম্যানচেস্টার, হ্যাঁ ম্যানচেস্টার, সেখানে এই রেলপথ প্রথম চালু হয়েছিল। হ্যাঁ, ম্যানচেস্টার থেকে লিভারপুল, হ্যাঁ, এই শহরের মধ্যে প্রথম কানেক্ট হয়। তারপরেই কিন্তু ভারতে রেলপথ চালু হয়েছিল 1853 খ্রিস্টাব্দের 16 এপ্রিল। 1853 খ্রিস্টাব্দের 16 এপ্রিল বম্বেতে প্রথম রেল লাইন চালু হয়। বম্বে বলে একটা গ্রস আইডিয়া দাঁড়ায়। অ্যাকচুয়ালি বম্বে থেকে থানে পর্যন্ত প্রথম 21 মাইল লম্বা ন্যারো গেজের রেলপথ চালু হয়েছিল। ঠিক আছে, এবারে পরিবহনের ক্ষেত্রে আমরা বললাম তো এটা স্থল পরিবহন, তাহলে জল পরিবহনের কথা বলি। জল পরিবহনের কথা বলতে গেলে আমরা প্রথমে বলবো যে আমাদের এই বাংলায় বিজয়গুপ্তের যে মনসামঙ্গল আছে, সেখান থেকে জানতে পারি মধ্যযুগের এই বাংলার বিখ্যাত বণিক চাঁদ সদাগর, তিনি তার সপ্তডিঙা মধুকর, মানে এগুলো হচ্ছে তার বড় বড় বাণিজ্য তরী, হ্যাঁ, সেই বাণিজ্য তরী নিয়ে সিংহল, সুবর্ণভূমি, দক্ষিণ পূর্ব এশিয়ার বিভিন্ন জায়গায় ব্যবসা করতে যেতেন। তাহলে এই যে বড় বড় যান নিয়ে, জলযান নিয়ে যে ব্যবসা করতে যাওয়া, সেই ইতিহাসটা আমরা জানতে পারছি। নিহার রঞ্জন রায় তার বাংলার ইতিহাস গ্রন্থে এই বিষয়টাতে আলোকপাত করেছেন, বিস্তৃত আলোচনাও করেছেন। এবার আসছি পালকির কথা আমরা অনেকে শুনে থাকব। পালকির প্রচলন এখন অনেকটাই কম, তা হলেও পালকির একটা ইতিহাস আছে। হ্যাঁ, আজ থেকে 50 বছর পেছনে ফিরলে পালকির গল্প শোনা যেত। এখনও কখনো কখনো কোথাও কোথাও পালকি দেখা যায়, কোনো অনুষ্ঠানে পালকিকে কাজে লাগানো হয়। তো সত্যেন্দ্রনাথ দত্তের পালকির গান, একটা বিখ্যাত কবিতা আছে কিন্তু, হ্যাঁ, সেই কবিতা থেকে আমরা পালকির গুরুত্ব এবং এটা পরিবহনে কতটা এর গুরুত্ব ছিল সেটা কিন্তু আমরা জানতে পারি। হ্যাঁ, তো এই পালকির গান কবিতাটা এত গুরুত্বপূর্ণ ছিল যে সরোজিনী নাইডু এটার ইংলিশ ট্রান্সলেট করেছিলেন। নাম হচ্ছে দ্য সং অফ প্যালানকুইন বেয়ারার্স। হ্যাঁ, দ্য সং অফ প্যালানকুইন বেয়ারার্স, এই নামে তিনি ইংলিশে এটা ট্রান্সলেট করেছিলেন। তো যাই হোক, পরিবহন ব্যবস্থা, যোগাযোগ ব্যবস্থা, এসবের ইতিহাস আমরা এভাবেই জানতে পারি। আর তো জানা তো হলো, যেটা আমরা এখানে বলিনি, একটু বলে দিই। 1930 সালের পর থেকে কিন্তু আকাশপথকে মানুষ ব্যবহার করতে শেখে ভারতবর্ষে। তার আগে শুরু হয়ে গেছিল, কিন্তু আমাদের ভারতবর্ষে যে কলকাতা বিমানবন্দর, সেটা 1930 সাল থেকে বেশ ভালো রকম শুরু হয়ে যায়, উড়ান শুরু করেছিল। হ্যাঁ, এবং মানুষ এক জায়গা থেকে অন্য জায়গায় অল্প সময়ের মধ্যে পৌঁছে যাবার সুযোগ পেয়েছিল। এবার আসছি আমরা পরের ইতিহাস, সেটা হচ্ছে দৃশ্য শিল্পের ইতিহাস। দেখো, দৃশ্য শিল্পের ইতিহাসে না দুটো ভাগ আছে। কি কি? একটা হচ্ছে আঁকা ছবি, অর্থাৎ যে ছবি টবিগুলো আঁকা হয় সেই বিষয়টাকে নিয়ে একটা পার্ট, আর একটা ফটোগ্রাফি, অর্থাৎ মানে সিনেমার ফটোগ্রাফি, বা কোনো ক্যামেরায় ছবি তোলা, বা কোনো একটা অনুষ্ঠানের ছবি তোলা, বা কারোর ছবি তোলা, গ্রুপ ছবি হোক, পার্সোনাল ছবি হোক, কোনো মন্দির মসজিদের ছবি হোক, এই যে ছবি, এগুলোকে বলা হচ্ছে ফটোগ্রাফি। এর একটা ইতিহাস রয়েছে এবং সেই ইতিহাসের গুরুত্ব রয়েছে। আজকের দিনে তোমাদের একটু জানিয়ে রাখি, মাধ্যমিকে কিন্তু প্রশ্ন হয় যে ইতিহাস চর্চায় ফটোগ্রাফির কি গুরুত্ব, এটা প্রশ্ন হয়, কিন্তু মাধ্যমিকে এসেও ছিল। তো ফটোগ্রাফির গুরুত্ব যখন হবে, তখন তোমাদের আমি প্রথমে একটু বলি কি বিষয়টা। যেমন ধরো, আমি একটু মধ্যযুগের কথায় পেয়েছি। মধ্যযুগে মহরমের উৎসব এখনো হয়, তখনও হতো। তো মহরমের উৎসব, প্রচুর মানুষের ভিড়, সেই বিষয়টা নিয়ে কেউ একজন ছবি এঁকেছিল। তো ক্যামেরা অনেক পরে তো আবিষ্কার হয়েছে, তাই না? তো তখন আমি ক্যামেরার আগের কথা বলছি। তা যারা ছবি এঁকেছিলেন, তাতে দেখা যাচ্ছে যে বেশিরভাগ মানুষের খালি পা, মানে কেউ জুতো পায়ে নেই। এটা থেকে কি বোঝা যায়? এটা কিন্তু ছবি, আমরা কিন্তু সেই সময়ের কোনো ইতিহাস দেখছি না, শুধু ছবি দেখছি। যে মানুষগুলো সব এসছে, গ্যাদারিং করে আছে, কারোর পায়ে জুতো নেই, এ বাবা এ কী হলো? অথবা থাকলে এক দুজনের পায়ে, কারো জুতো নেই। তা এই যে ইতিহাসের ফেলে আসা ইতিহাসের এই যে বিষয়গুলো আমরা জানতে পারছি, এটা ছবি থেকে। হ্যাঁ, আঁকা ছবি হোক, বা সেই সময়কার কোনো ফটোগ্রাফস,
ছবি কেউ ক্যামেরা তুললো সেটা থেকেও বলা যায়। এমনকি যখন ক্যামেরা এলো তখন আমরা দেখতে পাচ্ছি যে এমন অনেক ছবি সেখানে তুলে রাখা হয়েছিল, সেই ছবিগুলো থেকে পরে যখন ইতিহাস পুনর্গঠন হচ্ছে অনেক তথ্য পাওয়া গেল, যে তথ্যগুলো আমাদেরকে বিস্মৃত করেছে। যেমন তখন বহু মানুষ হাটে বাজারে যাচ্ছে খালি পায়, আবার অনেক জায়গায় দেখা যাচ্ছে মানুষ যখন কোনো উৎসব অনুষ্ঠানে যাচ্ছে অনেকের খালি গায়ে, আবার কেউ কেউ মানে বিভিন্ন ধরনের পোশাক পরছে, কেউ কেউ মুসলমানি পোশাক পরছে, কেউ হিন্দুস্তানি পোশাক, আবার কেউ ধুতি পাঞ্জাবিতে আছে। হ্যাঁ, আবার দেখা যাচ্ছে পাঞ্জাবের কিছু কিছু ছবিতে সেখানে সালোয়ার কামিজ মেয়েরা পরছে। হ্যাঁ, তারপর হচ্ছে লুঙ্গি কুর্তা, হ্যাঁ, পুরুষ মানুষের পোশাক, এই ধরনের যে পোশাক, তারপর চান্নি চলিয়া গুজরাটে যে মেয়েদের পোশাক, এগুলো কিন্তু ছবির মাধ্যমে আমরা প্রথমে দেখছি। এখন সেগুলো বই আকারে পাওয়া যায়, এগুলো কিন্তু আঁকা ছবি ফটোগ্রাফসের থেকে প্রথমে পাওয়া গিয়েছিল। তাই আজকের দিনের ইতিহাসের আলোচনায় এর গুরুত্ব অপরিসীম। শ্রীচৈতন্যের যুগ, ধরো সেটা পঞ্চদশ শতাব্দীর কথা, তা শ্রীচৈতন্যের সময়কার যে তার ছবি সেটা আঁকা ছবি, সেই ধরনের ছবি ডকুমেন্টারি পিকচার্স সেটা মুর্শিদাবাদের কুঞ্জঘাট অঞ্চল থেকে পাওয়া গেছে। কালীঘাটের পটচিত্র, কলকাতার বাবু কালচারের অনেক দৃশ্য সেখানে ধরা পড়েছে। সেখানে যে এই হুকা টানা, হ্যাঁ, যে তামাক খাওয়ার ব্যাপার স্যাপারগুলো, সেগুলো কিন্তু পটচিত্রের কিছু কিছু ছবি থেকে স্পষ্ট। এগুলোর গুরুত্ব তুলে ধরার জন্য পরবর্তীকালে একজন সাহেব আর্নেস্ট বেনফিল্ড হ্যাভেল, তিনি কলকাতায় করলেন কি, ক্যালকাটা স্কুল অফ আর্ট তৈরি করলেন। ক্যালকাটা স্কুল অফ আর্ট যখন তৈরি করলেন, তিনি নিজে হলেন অধ্যক্ষ আর সহ অধ্যক্ষ করলেন অবনীন্দ্রনাথ ঠাকুরকে। আমরা জানি অবনীন্দ্রনাথ ঠাকুর খুব সুন্দর ছবি আঁকতেন, তাকে প্রাচ্য শিল্পকলার জনক বলা হয়। মাধ্যমিকে এ প্রশ্ন আসে, তোমরা মনে রাখবে, যদি বলা হয় প্রাচ্য শিল্পকলার জনক কাকে বলা হয়, একবারে একদম চোখ বন্ধ করেই বলে দেবে যে অবনীন্দ্রনাথ ঠাকুরকে প্রাচ্য শিল্পকলার জনক বলা হয়। পরবর্তীকালে এই শিল্প চর্চাকে আরও গুরুত্ব দিতে রবীন্দ্রনাথ ঠাকুর শান্তিনিকেতনে কলাভবন তৈরি করেছিলেন, আলাদা বিভাগ। সেখানে যে সমস্ত শিল্পীরা যুক্ত ছিলেন তার মধ্যে নন্দলাল বসু, রামকিঙ্কর বেইজ, হ্যাঁ, বিনোদ বিহারী মুখার্জি, যামিনী রায়, অসিত হালদার, গণেশ পাইন প্রমুখ। তোমরা এই প্রসঙ্গে একটু বলে রাখি, বিনোদ বিহারী মুখার্জি কিন্তু অ্যাট দ্য এজ অফ 50, 50 বছর বয়সের মধ্যে তিনি মায়োপিকে তার চোখের দৃষ্টিশক্তি হারিয়েছিলেন, দুটো চোখের দৃষ্টিশক্তি হারিয়ে গিয়েছিল। তারপরেও তিনি আরও 25 বছর জীবিত ছিলেন এবং সেই সময়ে দৃষ্টিহীন অবস্থাতেও তিনি প্রচুর সুন্দর সুন্দর ছবি এঁকেছিলেন, অবাক হয়ে যাওয়ার মতো, সারা পৃথিবীর মানুষকে চমকে দেওয়ার মতো। তো এ সমস্ত কিন্তু আমরা শিল্পচর্চার ইতিহাস, এই যে আঁকা ছবি, ফটোগ্রাফি, বিশেষ করে দৃশ্যশিল্পের ইতিহাস থেকে আমরা জানতে পারি। হ্যাঁ, এই ইতিহাস না থাকলে কিন্তু এই বিষয়টা আমরা স্পষ্ট ধারণা কোনোভাবেই পেতাম না। প্রথাগতভাবে যে আমরা জানছি সেটা সম্ভব হচ্ছে এটা ইতিহাসের পাতায় স্থান পেয়েছে বলেই। তাই এটি আমাদের সরকারিভাবে যে ইতিহাসের সিলেবাসের অন্তর্ভুক্ত করা হয়েছে, এটা একটা সুচিন্তিত ভাবনা। হ্যাঁ, আজকের দিনের ছেলেমেয়েরা এই বিষয়টা কত গুরুত্ব দিয়ে ভাবতে পারছে, বুঝতে পারছে, এটা খুবই আনন্দের কথা। আমরা ইতিহাসের একটা নতুন ধারণার মধ্যে ঢুকতে পারছি। তো এবারে আমরা ফিরব পরের আলোচনায়, সেটা হচ্ছে স্থাপত্য ভাস্কর্যের ইতিহাস। আধুনিক ইতিহাস চর্চার ইতিহাসে বহুমাত্রিকতার কথা আমরা আগে বলছিলাম, সেই বহুমাত্রিকতার আর একটা সংযোজন হচ্ছে এই স্থাপত্য ভাস্কর্যের ইতিহাস। এই ইতিহাস থেকে আমরা বিভিন্ন স্থাপত্য রীতির বৈশিষ্ট্য, বৈচিত্র্য, বিদেশি প্রভাব, স্বদেশি প্রভাব এবং কাদের ভূমিকা কিভাবে ছিল, কতটা ছিল, সব কিছুই জানতে পারছি। আমরা কিছু দৃষ্টান্ত দিয়ে বিষয়টা সংক্ষেপে বুঝে নিই। দেখো, ভারতীয় স্থাপত্য রীতিতে ইউরোপীয় প্রভাব স্পষ্ট। সেগুলো কোথায়, কিভাবে? আমরা যদি যাই যে দেখি যে পিলার, যদি ইন্ডিয়ান মিউজিয়ামের পিলার কিংবা কলকাতা হাইকোর্টের যে ভেতরে ঢুকলে তার যে পিলার, অক্টাগোনাল পিলার, কারুকার্যময় যে পিলারগুলো তৈরি হয়েছে, বা যে সমস্ত আর্চ,
একটু ধনুক আকৃতির যে দেয়ালে বা জানলা, যে দরজায় জানলা যে আর্চ থাকে না, আর্চ টাইপের যে দরজাগুলো, তো এই যে কার্নিশ, হ্যাঁ, দরজার সামনে জানলার সামনে থেকে বাইরে বের করে দেওয়া যে কার্নিশ, এই স্টাইলটা কিন্তু ইউরোপীয়দের প্রভাব, যেটা আমাদের ভারতীয় স্থাপত্য রীতিতে যুক্ত হয়েছে। হুম। এবারে বলি, ইউরোপীয় স্থাপত্যের একটা গুরুত্বপূর্ণ প্রভাব হচ্ছে, মানে দিক হচ্ছে, বৈশিষ্ট্য হচ্ছে গথিক স্থাপত্য রীতি। যে গথিক স্থাপত্য রীতিতে কিন্তু কলকাতা হাইকোর্ট তৈরি হয়েছিল। যে কলকাতা হাইকোর্ট আমরা বা তোমরা অনেকে জানো যে 1773 খ্রিস্টাব্দে রেগুলেটিং আইন এর ভিত্তিতে 1774 খ্রিস্টাব্দে কলকাতা হাইকোর্ট তৈরি হয়েছিল। হ্যাঁ, এবং তারপর থেকে এই কলকাতা হাইকোর্টের যে এখানে কলকাতা হাইকোর্টের মানে আমরা যে স্থাপত্য রীতি, সেখানে দেখতে পাবো যে গথিক স্থাপত্য রীতিতে এটা তৈরি হয়েছে। অনেকটা সেই ধরনের আদল যেখানে ইউরোপীয় স্থাপত্য রীতির প্রভাব রয়েছে, তা দেখতে পাওয়া যাবে কলকাতার অক্টারলোনি মনুমেন্ট, মানে মনুমেন্ট যেটা ধর্মতলায় গড়ের মাটির কাছে তোমরা দেখতে পাবে, ওটা এশিয়াটিক সোসাইটি, সেখানেও এটা দেখা যাবে। আর দেখা যাবে হেস্টিংস হাউস যেখানে রয়েছে সেটাতেও। ঠিক আছে, এগুলো সবই কিন্তু ইউরোপীয় স্থাপত্যের প্রভাব। এখান থেকে প্রশ্ন আসে যে কলকাতায় ইউরোপীয় স্থাপত্যের প্রভাব লক্ষ্য করা যায় এমন একটি নিদর্শন, বলবে কলকাতা হাইকোর্ট, হ্যাঁ, এশিয়াটিক সোসাইটি, অক্টারলোনি মনুমেন্ট, হেস্টিংস হাউস, এগুলোকে দেখাতে পারো। এই স্থাপত্য রীতির ইতিহাস থেকে আমরা মন্দির স্থাপত্যের বিষয়টা একটু মানে আলাদা করে বলতে পারি। দেখো, এই স্থাপত্য রীতিতে কিন্তু পুরোপুরি আমাদের স্বদেশী প্রভাবটা বেশি ছিল। এখানে কিন্তু আবার ইউরোপীয় প্রভাব অতটা বড় করে দেখা যাবে না। যেমন বিষ্ণুপুরে যে মন্দির স্থাপত্য রীতি, সেটা তাদের নিজস্ব, আমাদের এই বাংলার নিজস্ব সংস্কৃতি, সেটা হচ্ছে রুফিং স্টাইল, অর্থাৎ মন্দিরের উপরে একটা ছাদ দেওয়া আছে, সেই স্টাইলে যে মন্দির তৈরি করা। আবার দক্ষিণেশ্বরের যে মন্দির রয়েছে, দেখো সেটা ভঞ্জ স্টাইল, তার চূড়াটা আস্তে আস্তে কীরকম খাঁজ হতে হতে উপরের দিকে উঠে গেছে। এই যে ধরনের স্ট্রাকচার, এটা হচ্ছে ভঞ্জ স্টাইল বলা হয়। প্রত্যন্ত গ্রামে আবার বাংলো স্টাইলে মন্দির তৈরি করা হয়, বাংলো বাড়ি যেরকম সেরকম আদলে, কিন্তু আসলে সেগুলো বাড়ি নয়, মন্দির। এই স্টাইলে মন্দির হয়। এগুলো স্থাপত্যের ইতিহাস থেকে আমরা জানতে পারি, জানা সম্ভব হয়। এরপরে আমরা আসব আরেকটা পরের ধাপে, সেটা হচ্ছে স্থানীয় ইতিহাস। এটাও আমাদের ইতিহাসের ধারণায় একটা গুরুত্বপূর্ণ পাঠ অংশ। এই পর্বে আমরা কিন্তু একটু আলাদা করে বিষয়টাকে সহজভাবে বুঝে নিতে চাই। দেখো, স্থান বা লোকালিটি, এই যে লোকাল হিস্ট্রি বা স্থানীয় ইতিহাসের কথা আমরা বলছি, সেই স্থানীয় ইতিহাস বলতে কি বোঝায়? কোনো একটা স্থানের ইতিহাস, ধরো তোমরা যে এলাকায় থাকো সেই এলাকার একটা ইতিহাস থাকবে না, এটা তো হয় না। সেই বিষয়গুলোকে আলোকপাত করে আজকে আধুনিক ইতিহাস চর্চা শুরু হয়েছে। সেই রবীন্দ্রনাথ ঠাকুরের একটা বিখ্যাত কথা আছে না, ঘর হতে বাইরে বের হওয়ার পরে দেখা হয়নি শুধু একটি ধানের শীষের উপর একটি শিশির বিন্দু। কত সৌন্দর্য যে রয়েছে একটি ধানের শীষের উপর যখন শিশির বিন্দুটা ঝুলে থাকে, হ্যাঁ, সূর্যের আলো পড়লে কি সুন্দর লাগে, সেরকমই। ওরকম বলছে, আমরা যেখানে থাকি সেখানকার ইতিহাস নিয়ে আমরা কখনো ভাবি না, অথচ সেখানে মানুষ আছে, ধর্ম আছে, সংস্কৃতি আছে, মন্দির আছে, মসজিদ আছে, অনেক কিছুই আছে। তো সেগুলো তো একটা ইতিহাস আছে। কোনোটার বয়স 50 বছর, কোনোটা 100 বছর, কোনোটা 200 বছর, এসব তো থাকবেই। তাহলে সেই ইতিহাসগুলো আমরা চর্চা করতে চাই, এবং সেটাকে গুরুত্ব দিতে গিয়ে আজকে স্থানীয় ইতিহাসের চর্চা স্থান পেয়েছে, এবং সেটা অতি ক্ষুদ্র ইতিহাস থেকেই শুরু হচ্ছে। সেক্ষেত্রে বলা হচ্ছে স্থানীয় ইতিহাসের মূল স্লোগান বা মূল কথা, সেটা হচ্ছে স্টার্ট হিস্ট্রি অ্যাট ইয়োর ডোর, অর্থাৎ দরজা থেকেই তোমার ইতিহাস শুরু হচ্ছে, শুরু করো। তাহলেই তুমি একটা স্থানের ইতিহাস জানবে। আর এই স্থানের ইতিহাস জানার সুবিধাটা কি? স্থানের ইতিহাস জানতে জানতে তুমি জাতীয় ইতিহাস জেনে ফেলবে, জাতীয় ইতিহাসের সঙ্গে তুমি আন্তর্জাতিক ইতিহাসের একটা সম্পর্ক গড়ে দিতে পারবে। তাই স্থানীয় ইতিহাস হচ্ছে স্থানীয়, তারপর হচ্ছে মানে যেটা স্থানীয়, তার থেকে উপ আঞ্চলিক, তারপরে আঞ্চলিক, তারপরে জাতীয়, তারপর আন্তর্জাতিক। এইভাবে অ্যারো করে করে আমি দেখিয়ে দিয়েছি, বুঝে নেবে। মানে মানে যদি আমরা একটা চেইন হিসেবে দেখাই, সংযোগ সেতু হিসেবে দেখাই, প্রথমে স্থানের ইতিহাস, তারপরে উপ অঞ্চল বা সাব রিজিওনাল হিস্ট্রি,
তারপরে আঞ্চলিক ইতিহাস বা রিজিওনাল হিস্ট্রি, তারপরে সেটা আরও প্রসারিত হয়ে জাতীয় ইতিহাস, জাতীয় ইতিহাস আরও প্রসারিত হয়ে আন্তর্জাতিক ইতিহাস বা আন্তর্জাতিক সংযোগের সম্পর্ক গড়ে দেয় এই ইতিহাস। এই ইতিহাসকে গুরুত্ব দিতে স্থানীয় ইতিহাস চর্চায় যারা মনোনিবেশ করেছিলেন তাদের মধ্যে সতীশচন্দ্র বসু, তিনি হিস্ট্রি অফ যশোর অ্যান্ড খুলনা নামে বিখ্যাত বই লিখেছেন। নিখিলনাথ রায়ের লেখা মুর্শিদাবাদ কাহিনী, কুমুদনাথ মল্লিকের লেখা নদিয়া কাহিনী। এই নদিয়া কাহিনী কার লেখা এটা কিন্তু মাধ্যমিকে এমসিকিউতে আসে। প্রিয় ছাত্রছাত্রীদের বলবো এই বিষয়গুলো, বইয়ের নামগুলো একটু মনোসংযোগ দিয়ে একটু বোঝার চেষ্টা করবে, এগুলো মনে রাখার চেষ্টা করবে। খুব সহজ কটি কথা বলা আছে। দেখো, তারপর আছে মনোরঞ্জন চন্দ্রের মল্লভূম বিষ্ণুপুরের ইতিহাস। তারপরে সুধীর কুমার মিত্রের হুগলি জেলার ইতিহাস, আমানুল্লাহ আহমেদের হিস্ট্রি অফ কুচবিহার। তো এইসব হচ্ছে আঞ্চলিক ইতিহাস। এর থেকে ইতিহাসের একটা বিরাট ধারণা আমরা করতে পারি। হ্যাঁ, এরপরে আমরা চলে আসছি শহরের ইতিহাস। এই শহরের ইতিহাস, দেখো শহরের ইতিহাস চর্চা কিন্তু অনেক পরে শুরু হয়েছে। অথচ শহর গড়ে উঠেছে, বলতে পারো যে প্রাচীন শহর তো গড়ে উঠেছিল অনেক আগে থেকেই। রোমে, গ্রিসে, সেখানে শহরের সংজ্ঞাটা হয়তো ঠিক ছিল না, কোথাও শহরকে তারা নগর রাষ্ট্র বলতো। হ্যাঁ, মানে অর্থাৎ রাষ্ট্রের মতো নয়, আবার শহরের মতোও নয়, এইভাবেও দেখানোর চেষ্টা হয়েছে। কিন্তু শহর বলতে যেটা বোঝায় সেটা হচ্ছে শিল্প বিপ্লবের পর থেকেই কিন্তু এই ধারণা গড়ে উঠেছে। এবং পৃথিবীর মধ্যে প্রথম শিল্প বিপ্লব হয় ইংল্যান্ডে। তাই ইংল্যান্ডে প্রথম শিল্প শহর হিসেবে গড়ে ওঠে লিডস এবং ম্যানচেস্টার। আর সেই সুবাদে বলা হয় লন্ডন হচ্ছে সেই সময়কার বিশ্বের প্রথম বৃহত্তম শহর। যদি বলা হয় 19 শতকের বিশ্বে বৃহত্তম শহর কোনটি, বলবে লন্ডন। দ্বিতীয় বৃহত্তম শহর কোনটি, তখন বলা হবে বম্বে। এই বম্বেকে বলা হয় বিজনেস সিটি বা বাণিজ্য শহর বা মায়ানগরী। আবার ঠিক একইভাবে ওই ধারাকে নিয়ে আমরা বলবো কলকাতা শহরকে, কলকাতাকে বলবো সংস্কৃতি শহর। হ্যাঁ, সিটি অফ কালচার, সিটি অফ জয়, যাই বলি না কেন, আমাদের গর্বের শহর কলকাতার ইতিহাস, যেটা 1970-এর পর থেকে ব্যাপকভাবে এই ইতিহাস চর্চা শুরু হয়েছে। এবং আজকে এই শহরের ইতিহাস থেকে আমরা শহরের জীবন, শহরের সংস্কৃতি এবং আরও অনেক কিছু আমরা পাশে, দেখো কলকাতা শহরের ইতিহাস তুলে ধরতে গিয়ে দেখিয়েছি। এইখানে দেখো, তোমরা লক্ষ্য করো, দেখতে পাবে এই যে এইটা হচ্ছে ভিক্টোরিয়া মেমোরিয়াল হল। হ্যাঁ, এটি কলকাতা শহরের একটা অন্যতম নিদর্শন। আমাদের কলকাতা শহরের গর্ব। এই যে শহরের ইতিহাসের সঙ্গে এটা সম্পৃক্ত, এটা আমরা আলাদা করে জানতে পারছি। এবং এসবই কিন্তু আজ গুরুত্ব পাচ্ছে ইতিহাসে। হয়তো সংস্কৃতির ইতিহাসে বা শিল্প স্থাপত্যে আমরা এগুলো পাই, কিন্তু ইতিহাসে আজ এটা অনিবার্য অংশ হয়ে গেছে। যাই হোক, এভাবে আমরা মোটামুটি একটা ইতিহাসের ধারণা বিষয়ে প্রথম পর্বের আলোচনা শেষ করলাম। তোমরা এই বিষয়গুলো ভালো করে বুঝে নাও, দেখে নাও, বারবার সেটাকে মনোসংযোগ দিয়ে আত্মীকরণ করার চেষ্টা করো। এভাবে যদি অ্যাসিমিলেট করো, দেখবে বিষয়টা তোমাদের কাছে খুবই পরিষ্কার হবে এবং পরীক্ষায় বিভিন্ন ধরনের প্রশ্ন এলে তোমরা খুব সহজে সেটা বুঝতে পারবে এবং তার উত্তর দিতে পারবে। ঠিক আছে, নমস্কার।